মানসিক ব্যাধি, আনওয়ান্টেড সেক্সুয়াল থটস, সাইকোসোশ্যাল অ্যাসপেক্টে ওসিডি হতে পারে। অদ্ভুত ধরনের মানসিক চিন্তা যেটা লাইফ হ্যাম্পার করে, লাইফস্টাইল। ব্রেনের কিছু নিউরোসাইকিয়াট্রিক সার্কিট থাকে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুণ্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব ওসিডি নিয়ে। আমাদের সাথে রয়েছেন এমডি সাইকিয়াট্রিস্ট ডক্টর সপ্তর্ষি মজুমদার। নমস্কার সবাইকে, আমি ডক্টর সপ্তর্ষি মজুমদার। পেশায় আমি একজন স্নায়ু এবং মনোরোগ বিশেষজ্ঞ। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি ছোট করে বলতে গেলে ওসিডি বা বড় একটি নাম, সেটি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই বিষয়টি নিয়ে। তো স্যার, ওসিডি কি? ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি মানসিক ব্যাধি। তো এই রোগটি সাধারণত দেখা যায় এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা পাই এদের কিছু অদ্ভুত ধরনের মানসিক চিন্তা বা চিত্র এদের মনের মধ্যে কনস্ট্যান্ট বা বারে বারে আসতে থাকে ঘুরে ঘুরে। আচ্ছা। এবং এর ফলে এটাকে আমরা অবসেশন বলি। এবং এর ফলে এদের কিছু কাজ সেটিকে ওই চিন্তাটাকে তাড়ানোর জন্য সেই কাজটিকে বারবার রিপিটেডলি করতে হয়, সেটাকে আমরা কম্পালশন বলে থাকি। তো এই দুটি সেগমেন্ট নিয়ে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি। আচ্ছা স্যার, এই ওসিডি কিসের কারণে হয়? ওসিডি কারণ বলতে গেলে অনেক রকম কারণে হয়। ছোট করে বেশি আমরা ইলাবোরেটলি এখন মেডিকেল টার্মিনোলজিতে না গিয়ে যদি বলতে পারি, এটা অনেকগুলো কারণ হয়। তার মধ্যে একটা হচ্ছে ব্রেনের কিছু নিউরোসাইকিয়াট্রিক সার্কিট থাকে, সেই সার্কিটগুলোর ম্যালফাংশন বা ডিসফাংশনে হয়। তার মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটাকে বলে সিএসটিসি সার্কিট বা কর্টিকো স্ট্র্যাটো থ্যালামো কর্টিক্যাল সার্কিট। এবার যদি বলেন যে বায়োলজিক্যাল কারণ ছাড়াও অন্য কোনো কারণে, তাহলে অনেক সাইকোসোশ্যাল অ্যাসপেক্টে ওসিডি হতে পারে। তার মধ্যে জেনেটিক কারণ তো আছেই, এবং আরো অনেক কারণেই এগুলি পেশেন্টের লাইফ হ্যাম্পার করে, লাইফস্টাইল। স্যার, এটার লক্ষণ কি কি হয়, মানে কি কি দেখলে বোঝা যায় যে পেশেন্ট ওসিডি তে ভুগছে? ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে আমরা বাড়িতে, ধরুন আগেকার দিনে বাংলা একটা টার্ম ছিল সূচিবায়ুগ্রস্ত বলে। তো ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে ডার্ট কন্টামিনেশন বা ময়লা। হ্যাঁ, এবং ময়লা হয়ে আছে এই চিন্তাটা বারবার আসতে থাকে। এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে আপনারা দেখবেন তার জন্য তারা বারে বারে হাত ধুচ্ছে বা স্নান করছে, অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করছে, কাপড় কাচা, বাসন মাজার জন্য, মানে যেটা নর্মাল হয়তো একবার দুবার করলে যেটা হয়ে যায়, সেটা 5-10 বার করে ফেলছে। তো এইটা খুব কমন। এছাড়া আরো কিছু ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে সিমটম যেমন চেকিং, রিপিটেডলি চেকিং, মানে একটা কাজ হয়তো একটা তালা দিয়ে বারে বারে সেটাকে দেখছে যে কিভাবে সেটা ঠিক করে লাগানো হয়েছে কিনা, বা কাউকে কিছু দিচ্ছে, হয়তো টাকা গুনে দিচ্ছে, টাকা গুনাটা হয়তো একবারের জায়গায় 4-5 বার করে গুনছে। এগুলো হচ্ছে খুব কমন ওসিডি। এছাড়া আরো কিছু কিছু ওসিডি থাকে যেগুলো একটু রেয়ার টাইপের, তবু প্রচুর পেশেন্টদের মধ্যে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি। যেমন কিছু আনওয়ান্টেড সেক্সুয়াল থটস আসছে অনেক পেশেন্টদের মধ্যে, সেগুলো মানে হয়তো আমি নিজে হয়তো সেটা সেরকম মানুষ নই, আমি জানি, কিন্তু আমার মনের মধ্যে সেই চিন্তাটা আসছে এবং আমার বারবার মনে হচ্ছে যে আমি কেন এটা ভাবছি, বা আমি এটা কাউকে বলে ফেলবো না, তো এরকম একটা অদ্ভুত চিন্তা ভাবনা। তো স্যার, এই জেনেটিক্যালি যে আসে বললেন, তো মানে জেনেটিক্যালি ওসিডি যদি নাও থাকে তাহলেও তো ওসিডি আসে। আর জেনেটিক্যালি থাকলে আরো বেশি প্রভাব ফেলতে পারে নাকি? জেনেটিক্যালি মানে ধরুন জেনেটিক্যালি আছে, জেনেটিক্স এর ব্যাপার কখনোই অগ্রাহ্য করতে পারি না। সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আরো বেশি কখনোই না। কিন্তু তাই বলে এটা নয় যে মানে কারোর বাড়িতে ওসিডি থাকলেই তার বাড়ির লোকের পরবর্তী জেনারেশন ওসিডি হবেই বা হবে না। আচ্ছা আচ্ছা। ইউজুয়ালি বা নর্মালি ওসিডি পেশেন্টদের একটু আর্লি এজ অফ থেকেই সিমটমটা ডেভেলপ করে। অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে 15 থেকে 25 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে এটা ডেভেলপ করা শুরু হয়। এবং সেটাই সবচেয়ে কনসার্নিং। তো ওই সময়টা হয়তো বাড়ির লোককে যদি তারা সেই ব্যাপারে কিছু শেয়ারও করে, বাড়ির লোক সেটাকে ইগনোর করে, বা ও কিছু না, এটা তোর চিন্তা ভাবনা, তুই মাথা থেকে তাড়িয়ে দে, ভাবিস না, এরকম ভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যাপারটাকে। কিন্তু সেটা যদি তখন থেকে তারা প্রফেশনাল কোনো ডাক্তার বা সাইকোলজিস্টের, কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের পরামর্শ নেন, তাহলে কিন্তু ছোটবেলা থেকে এটা প্রিভেন্ট করা সম্ভব। নইলে এটা পরবর্তীকালে গিয়ে এটা অনেক বড় আকার ধারণ করতে পারে। এবং ওসিডির সাথেও অনেক ওসিআরডি, ওসিডি রিলেটেড ডিসঅর্ডার হয়, মানে সেগুলোতেও আরো, এবং তার সাথে অনেক কোমরবিড ডিসঅর্ডারে সেগুলোতে বাড়াবাড়ি জায়গায় চলে যেতে পারে। আচ্ছা। তো স্যার, এই ওসিডি পেশেন্টদের কি কাউন্সিলিং করানো প্রয়োজন হয় নাকি শুধু মেডিসিন দিলেও হয়ে যায়? আচ্ছা, ওসিডি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলোর মধ্যে এমন একটি রোগ যেটাতে ওষুধ এবং কাউন্সিলিং এর সমান গুরুত্ব আছে। হ্যাঁ, ওষুধের গুরুত্ব এ কারণেই বলবো, কারণ ওষুধ না খেলে যেমন পুরোপুরি ওসিডি ভালো হয় না, তেমনি প্রচুর পেশেন্টদের ক্ষেত্রে আমরা পাই যাদের
তার সাথে সাইকোথেরাপি বা কাউন্সিলিং করতেই হচ্ছে, না হলে ওষুধে তাদের 100% কিওর হচ্ছে না। এই প্রশ্নের কটা কথা বলে রাখা দরকার। সবচেয়ে কমন যেটা হয় ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে, আমরা প্রথমেই যেটা বোঝানোর চেষ্টা করি যে এই রোগের ক্ষেত্রে ট্রিটমেন্টটা ক্রনিক বা অনেক দিন ধরে চলবে। মানে এটা আজকে আপনি ওষুধ খেলেন জ্বর সর্দি কাশি পেট খারাপের মতো, কালকে 5 দিন 7 দিনে বা 15 দিনে বা 1 মাসে এটা সেরে যাবে না। এটা আমি প্রথম দিনই পেশেন্ট যাদেরকে দেখি তাদেরকে বলে দিই যে মিনিমাম ধরে রাখুন এটা 2 বছর ওষুধ খেতে হবে। আচ্ছা। এবং বিভিন্ন ধাপে ধাপে ওষুধের পর্যায়ক্রমে ওষুধের ডোজও বাড়বে। তার কারণ ওসিডিতে আমরা যে ট্রিটমেন্ট গাইডলাইন ফলো করি সেখানে ওষুধের ডোজ বা সেগুলো অনেকটাই বেশি, বা সেগুলো করতে হয় আমাদের আলটিমেটলি। মানে খুব কম ডোজে, আমি খুব কম ক্ষেত্রে দেখেছি ওসিডি খুব কম ডোজের মেডিকেশনে সেটা খুব ভালোভাবে সেরেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট ডোজগুলোতে, পসিবল ডোজগুলোতে এসকেলেট করতে হয় ডোজটাকে। এবং তৃতীয় কথা যেটা, তার সাথে আমরা সবসময় পেশেন্টদেরকে বলি যে এর সাথে আপনারা কাউন্সিলিং করুন। কাউন্সিলিং এর অনেক ফর্ম আছে, তার মধ্যে মোস্ট কমন যেটা ইউজ হয় এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন বা ইআরপি বলা হয়। এই টেকনিকটি ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে এই কাউন্সিলিং এর জন্য ইউজ করা হয়। এবং যারা রেগুলারলি মেডিকেশন বা কাউন্সিলিং কোর্স করাচ্ছেন বা করিয়েছেন, তারা আশা করব মেজরিটি 80 to 90% পেশেন্টদের ক্ষেত্রে খুবই খুবই ভালো ফল পাওয়া গেছে। কিন্তু যারা এগুলো করাননি বা রেগুলারিটি মেনটেন করেননি, 2 দিন ওষুধ খেয়ে বন্ধ করে দিচ্ছেন বা কাউন্সিলিং একটা সেশন করে তারপর 2টো সেশন যাচ্ছেন না, বা বাড়িতে যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে ঠিকঠাক ভাবে করছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ওসিডি পরবর্তীকালে এটা রিল্যাপস রেট বা এগুলোর প্রচন্ড বেশি, এবং এটার থেকে অন্য অনেক কোমরবিড ইলনেস বেড়ে যাওয়ার চান্স থাকে। সাথে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এগুলো অনেক বড় আকারে নিতে পারে। কারণ যখনই মানুষের মনে অবসেসিভ চিন্তা ভাবনা আসবে এবং সেগুলোকে তাড়ানোর জন্য কম্পালসিভ অ্যাক্ট করতে হবে, যত বেশি করতে হবে তত বেশি সেই মানুষটি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, এবং একটা সময় গিয়ে তার মনের মধ্যে ডিপ্রেশন আসতে বাধ্য, যে আমার কিছু হচ্ছে না, আমার রোগ কমছে না, আমারই কেন এরকম হয়, এই চিন্তা ভাবনাগুলো আসতে বাধ্য। আচ্ছা স্যার, পাস্টের কোনো ট্রমা যদি কারোর থাকে, ধরুন সেটা রিলেশনশিপ হোক, ফ্রেন্ডশিপ হোক, বা ধরুন কোনো ফ্যামিলি কোনো প্রবলেম, সেটার জন্য কি ওসিডি হতে পারে? আইডিয়ালি এইসব মানে পাস্ট ট্রমা থেকে ওসিডি ডেভেলপ করাটা আইডিয়ালি খুব বেশি পাওয়া যায় না। হ্যাঁ, তবে রেয়ার ইনসিডেন্টও হতে পারে না সেটাও বলবো না, কিন্তু আইডিয়ালি নয়। আইডিয়ালি ওসিডি যাদের ডেভেলপ করার হয় তাদের ছোট থেকেই মানে এই ক্যারেক্টারিস্টিক্স এই ওসিডির ট্রেটটা থাকে, মানে যে আমি একটা খুঁতখুঁতে স্বভাব, সমস্ত কিছুতে একটা বারে বারে চেক করার প্রবণতা, এটা। এবং তাদের পাস্ট মানে হ্যাঁ এমন হতে পারে হয়তো সেই ওসিডি পেশেন্টদের মানে তারা হয়তো অলরেডি তারা হয়তো সেই রোগে ভুগছেন, এবং তার সাথে তাদের কোনো ট্রমা হলো, কোনো পার্সোনাল লাইফে কোনো ট্রমা হলো, তাতে তাদের সেই লেভেল অফ অ্যাংজাইটিটা বেড়ে যেতে পারে, বা তার ডিপ্রেশনটা বেড়ে যেতে পারে, বা হয়তো কারোর বাড়িতে হয়তো কোনো রোগে, হয়তো কোনো কঠিন রোগে কেউ মারা গেছে, হয়তো করোনার সময় প্রচুর বাড়িতে মানুষের করোনাতে আক্রান্ত হয়েছে, অনেকে বাড়িতে মারাও গেছে। তো সেই সব ক্ষেত্রে পেশেন্টদের কি হয়, ওই ট্রমাটা অনেকের ক্ষেত্রে কাজ করে কি, তারপর তারা হয়তো সেই বাড়ির লোকজন, হয়তো কেউ ওসিডি পেশেন্ট ছিলেন, তিনি হয়তো আগে 5 বার কাপড় জামা ধুতেন, দিনে 2-3 বার চান করতেন, এখন সেটাকে ওই রোগের ভয়ে হয়তো সেটাকে আরো 2 বার 4 বার বাড়িয়ে দিলেন। সেই জিনিসটা হতে পারে, মানে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে এটা কাজ করতে পারবে। তবে হঠাৎ করে পাস্ট ট্রমা থেকে ওসিডি ডেভেলপ করে গেছে, এই জিনিসটা একটু কমই দেখা যায়। আচ্ছা স্যার, এই ওসিডির বেস্ট ট্রিটমেন্ট কি হয়? দেখুন, ওসিডির বেস্ট ট্রিটমেন্ট আমি আগেও বললাম, যেটা হচ্ছে মানে ওসিডির বেস্ট ট্রিটমেন্ট বলতে গেলে আপনাকে বলতে হবে যে অনেক রকম গ্রুপ অফ মেডিকেশনস আছে। তার মধ্যে আমি যদি ওষুধের নাম ওরকম ভাবে বলি সেটা হয়তো পেশেন্টরা বুঝতে পারবেন না, মানে আপনাদের ক্ষেত্রে সেটা অসুবিধা হবে। তবু বেস্ট ট্রিটমেন্ট বলতে আমরা সবার প্রথমে যেটা ইউজ করি, এসএসআরআই বলে এক ধরনের মেডিকেশন আছে। এসএসআরআই সেই গ্রুপে অনেক রকম ওষুধ আছে, তো আমরা চেষ্টা করি তার মধ্যে যেটা বেস্ট সেটাকে দেওয়ার, এবং সেটাকে আস্তে আস্তে ডোজটা বাড়ার। যদি সেটা নন রেসপন্সিভ হয় তখন আমরা ওষুধ চেঞ্জ করার ইয়ে করি, অথবা অগমেন্টেশন বলে একটা জিনিস, মানে অন্য সাথে আরো সেকেন্ডারি কিছু, ধরো সেকেন্ড লাইফ অফ মেডিসিন যেটা আছে সেটাকে দিয়ে অগমেন্ট করার চেষ্টা করি। এবং কিন্তু অবশ্যই আমরা তার সাথে মানে প্রথম 1-2 ভিজিটের পরে আমরা একটু সিমটমগুলো একটু কমলে আমরা চেষ্টা করি যে পেশেন্টকে ইআরপি বা কাউন্সিলিং এর দিকে পাঠানোর, এবং সেখানে বেশ কিছু টেকনিক আছে যেগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করলে পেশেন্ট কিন্তু অনেকটাই রিকভার হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর সপ্তর্ষি মজুমদারকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। নমস্কার, আমি লাস্ট যেটা বলতে চাই যে ওসিডি পেশেন্টরা আপনারা বা অন্য কোনো সাইকিয়াট্রিক সমস্যা যদি আপনারা ভোগেন, অবশ্যই একজন সাইকিয়াট্রিক বা সাইকিয়াট্রিক কাউন্সিলর বা সাইকোলজিস্টের পরামর্শ নেবেন। আমার ক্ষেত্রে আমি বলতে পারি আপনারা আমাকে নর্থ কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনার অনেক জায়গাতেই আপনারা পেয়ে যাবেন, এবং যদি আমাকে
কোনো রকম কেউ কোনো সাইকিয়াট্রিক সমস্যায় ভুগছেন, তাহলে মনে করেন যে আমার কাছে কনসালটেশন করবেন, আপনারা উপকার অ্যাপের মাধ্যমে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ধন্যবাদ।